বর্তমানে কিন্তু স্টাডি নিউজিল্যান্ড নিয়ে খুব বড় একটা হাইপ চলছে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে। অনেকগুলো ইউনিভার্সিটি অ্যারাউন্ড 44টা মতো ইউনিভার্সিটি, সেখানে তারা ব্যাচেলার মাস্টার্স এর পাশাপাশি পাথওয়ে কোর্সগুলো দিতে পারে। ও লেভেল থেকে আসছে, নাও ওয়ান্টস টু গো ফর অস্ট্রেলিয়া, উই আর অফারিং দেম ফর দ্য ফাউন্ডেশন। যারা ইটিসি থেকে আসছে, উই আর অফারিং দেম ডিপ্লোমা। ব্যাচেলার লেভেলে আমরা 50% সময় ইন্টার্নশিপ অফার করছি, হুইচ ইজ পেইড। ন্যাশনাল এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 71.5%, যেখানে আমাদের এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 93%। 99% স্টুডেন্ট যারা আর্লি চাইল্ডহুড টিচার হিসাবে পিআর অ্যাপ্লাই করছে, দে আর গেটিং দেয়ার পিআর। হ্যালো রিভার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপ্লাই। সো রেগুলার মতো নতুন ভিডিও নিয়ে আসা মানেই কিন্তু নতুন সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন। তো আজকে পরিচয় করে দিচ্ছি আপ এডুকেশনের কান্ট্রি ম্যানেজার ইউসুফ ভাইয়ের সাথে। ইউসুফ ভাই রিসেন্টলি আপ এডুকেশনের সাথে কাজ করছে। রিসেন্টলি বললে ভুল হবে, লাস্ট 1 ইয়ার্স বা মোর দ্যান 1 ইয়ার্স ধরে কাজ করছে। এবং ভাইয়ারা কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ কিন্তু প্রমোট করছে। ভাইয়া, আমি আপনার পরিচয়টা ঠিক মতো দিতে পারিনি। ভাইয়া, আপনি যদি আপনার পরিচয়টা একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি একটু ভালো মতো দিতেন। আসসালামু আলাইকুম সকল অডিয়েন্সকে। টিপ্লয়ের ধন্যবাদ বর্ষণ ভাই আজকে ইনভাইট করার জন্য। আমি ইউসুফ, কাজ করছি আপ এডুকেশনের সাথে ফর লাস্ট 1.5 ইয়ার্স, এবং আপ এডুকেশন মেইনলি পাথওয়ে এবং হায়ার এডুকেশন প্রোভাইডার ইন অস্ট্রেলিয়া অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ড। ইটস মেইনলি আ নিউজিল্যান্ড বেসড কোম্পানি, যেখানে আমরা বেশ কিছু ইউনিভার্সিটি 6 ইউনিভার্সিটির সাথে তাদের পাথওয়ে প্রোভাইডার হিসেবে কাজ করছি। অস্ট্রেলিয়াতে 3টা এবং নিউজিল্যান্ডে 3টা ইউনিভার্সিটি। অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু কলেজের ওনারশিপ ওন করছে আপ এডুকেশন। তার মধ্যে কিছু কলেজ খুবই ভালো ভালো কোর্স অফার করছে ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, দুটা কান্ট্রিতেই। ওকে, গ্রেট। সো আসলে বর্তমানে কিন্তু স্টাডি নিউজিল্যান্ড নিয়ে খুব বড় একটা হাইপ চলছে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে, যারা আসলে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে। অনেকেরই ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া, বাট কোনো কারণে তারা অস্ট্রেলিয়াতে যেতে পারছে না, এজ লিমিটের কারণে বা অন্যান্য আদার্স কারণে। তারা কিন্তু নিউজিল্যান্ড তাদের পছন্দের ডেস্টিনেশন হিসেবে থাকতে পারে। তো ভাই, আমরা যদি ছোট্ট করে যদি একটু অস্ট্রেলিয়াটা শুরু করে দেন যদি আসলে আমাদের স্টুডেন্টের যে মেইন ডিজায়ার কান্ট্রি নিউজিল্যান্ড, সেখানে যদি একটু আসি ভাই, সেক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া নিয়ে কিছু কটা কথা বলতেন। ওকে, অস্ট্রেলিয়া নিয়ে আমরা গত কয়েক বছর ইভেন অনেক আগে থেকে বেশ ভালো ইনফরমেশন জানি। যারা অস্ট্রেলিয়া পড়তে যেতে চায়, অনেকগুলো ইউনিভার্সিটি অ্যারাউন্ড 44টা মতো ইউনিভার্সিটি, সেখানে তারা ব্যাচেলার মাস্টার্স এর পাশাপাশি পাথওয়ে কোর্সগুলো দিতে পারে। যেমন আপ এডুকেশনে আমরা যেসব স্টুডেন্ট ডিরেক্টলি ব্যাচেলার মাস্টার্সের জন্য এলিজিবল হচ্ছে না, তারা পাথওয়ে কোর্স করে অস্ট্রেলিয়া যেতে চায়, 3টা ইউনিভার্সিটি আমরা কাজ করছি ফর দ্য পাথওয়ে কোর্সেস লাইক সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ তাসমানিয়া অ্যান্ড চার্লস ডারউইন ইউনিভার্সিটি। সো আমরা অফার করছি ফাউন্ডেশন ডিপ্লোমা, যেটাকে বলা হয় ফার্স্ট ইয়ার ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার সেকেন্ড ইয়ার। অ্যাট দ্য সেম টাইম মাস্টার্স কোয়ালিফাই প্রোগ্রাম কোর্সগুলো আমরা অফার করছি অন বিহাফ অফ ইউনিভার্সিটি। সো লেটস একটা স্টুডেন্ট কোনো কারণে তার হতে পারে একাডেমিক রেজাল্ট, হতে পারে আইএলটিএস স্কোরটার জন্য সে ডিরেক্টলি ব্যাচেলার জন্য এলিজিবল না, অথবা হতে পারে স্টুডেন্ট ও লেভেল থেকে আসছে, নাও ওয়ান্টস টু গো ফর অস্ট্রেলিয়া, উই আর অফারিং দেম ফর দ্য ফাউন্ডেশন। যারা ইটিসি থেকে আসছে, উই আর অফারিং দেম ডিপ্লোমা, যদি তারা হচ্ছে ব্যাচেলার জন্য ডিরেক্টলি রিকোয়ারমেন্ট মিট না করে। সো স্টিল দে হ্যাভ অপশনস টু স্টাডি পাথওয়ে মিনস ফাউন্ডেশন ডিপ্লোমা মাস্টার্স করে প্রোগ্রাম, যেখানে খুবই স্মল ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টগুলোকে এক্সট্রা অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো করানো, যেন তারা ওই দেশের কালচারের সাথে, ওই দেশের এডুকেশন যে লেভেল বা এডুকেশন যে প্রসেসের সাথে ইউজ হতে পারে, এবং পাশাপাশি অনেকগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত থাকতে পারে। পাশাপাশি আপনি জানেন অস্ট্রেলিয়াতে ওয়ান অফ দ্য বিগ সাবজেক্ট বা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেখানে আমরা আপ এডুকেশন থেকে ICHM ইন্টারন্যাশনাল কলেজ অফ হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার এবং মাস্টার্সে আমরা হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট অফার করি। খুব মজার একটা বিষয়, ব্যাচেলার লেভেলে আমরা 50% সময় ইন্টার্নশিপ অফার করছি, হুইচ ইজ পেইড ইন অস্ট্রেলিয়া, যেটা আমি জানি না অস্ট্রেলিয়া অনেকে অফার করছে কিনা। এবং এই ইন্টার্নশিপগুলো আমরা একমাত্র ইনস্টিটিউশন ইন অস্ট্রেলিয়া যারা হচ্ছে ইন্টার্নশিপটা স্টুডেন্টকে ডিরেক্টলি প্রোভাইড করছি। স্টুডেন্টকে নিজে থেকে ইন্টার্নশিপটা খোঁজার কোনো প্রয়োজন হচ্ছে না। তো সাধারণত আপনি কি দেখবেন, বাংলাদেশে যদি আপনার ইন্টার্নশিপ করতে চান, আমাদেরকে কিন্তু ইন্টার্নশিপগুলো খুঁজতে হয়। আমরা এই দেশের সিটিজেন, এই দেশের পরিচিত মানুষ হয়েও খুঁজে পাওয়াটা কঠিন, কিন্তু অস্ট্রেলিয়াতে আপনারও কঠিন হবে। রাইট। সো ICHM আমরা 300+ পার্টনার কোম্পানির সাথে কানেক্টেড। আমরা ওইখানে আমাদের স্টুডেন্টগুলোকে ইন্টার্নশিপটা অ্যারেঞ্জ করে দিচ্ছি, যার ফলশ্রুতিতে তার ফিউচার জব ডিমান্ড ইজ সো হাই। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ন্যাশনাল এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 71.5%, যেখানে আমাদের এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 93%।
তো যারা হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্টে পড়তে যেতে চায়, ICHM ক্যান বি আ ভেরি গুড অপশন ফর দ্যাম। ওকে। ভাইয়ার কথা কিন্তু এটা কিন্তু অনেকটা পরিষ্কার যে আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসলে অনেকে আসলে ফাইন্যান্সিয়াল একটু বলে যে ভাই একটু কম বাজেটের মধ্যে যেতে চাই বা আমি ওইখানে গিয়ে আর্ন করে দিতে পারবো না আসি। সো ICHM আমার মনে হয় যে সেই একটা ইনস্টিটিউশন যেখানে গিয়ে একটা স্টুডেন্ট যদি তার ১ বছরের একটা সেমিস্টার পেমেন্ট যদি করে যায়, যেহেতু ১ বছর একটা সেমিস্টার পর সে আবার পেইড একটা সেমিস্টার সে কাজ করার সুযোগ পাচ্ছে এবং সেখানে সে আর্ন করতে পারছে। ওই টাকা দিয়ে কিন্তু সে চাইলে পর তার নেক্সট সেমিস্টার পেমেন্টটা কি দিতে পারবে না? এটা অ্যান্সারটা খুব টাফ। সত্যি কথা, ব্যাচেলর লেভেল বা আপনি যে লেভেলে যান না কেন, টিউশন ফি বাজেটটা আপনার থাকা দরকার। সো আপনার যে ১ বছরের বাজেট নিয়ে যান, আমাদের যে ইন্টার্নশিপ থেকে যে অ্যামাউন্টটা আসে, সো ইজিলি আপনি নেক্সট ইয়ারের বাজেটটাকে কভার করতে পারেন, যেটা খুবই, খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা ইটস নট অ্যাবাউট মানি, ইটস অল অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স যেটা ইন্ডাস্ট্রি থেকে একটা স্টুডেন্ট পায়। আপনি একটা ইন্টার্নশিপে যাওয়া মানে হচ্ছে আপনি সেখানকার এক্সপেরিয়েন্সটা গেইন করছেন। আপনি ওয়ার্ক এনভায়রনমেন্টের সাথে ইউজড টু হচ্ছেন। দেন আপনার একটা নেটওয়ার্কিং হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে, যে ইন্ডাস্ট্রিতে আপনি ফিউচারে জবে যাবেন। সো যখন লেটস সে আপনার ৩ বছরের ব্যাচেলর, ৩ বছরের মধ্যে আপনি প্রায় ১.৫ বছর সময়ে ইন্টার্নশিপ করছেন। ৩টা ইন্টার্নশিপ ডিফারেন্ট প্লেসে, ডিফারেন্ট রোলে আপনি করছেন। সো আপনি হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স পাচ্ছেন। জাস্ট ইমাজিন একটা স্টুডেন্ট যখন ব্যাচেলর করে বের হয়, তার এক্সপেরিয়েন্স 0। বাট আমাদের ICHM ব্যাচেলর যারা করছে তাদের এক্সপেরিয়েন্স ১.৫ বছর। জব ফিল্ডে কে জবটা পাবে? সো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের স্টুডেন্টগুলোকে প্রোভাইড করছি। এবং ক্যাম্পাসটা হচ্ছে অ্যাডিলেইড, হুইচ ইজ আ বিউটিফুল সিটি ইন অস্ট্রেলিয়া, ডেফিনেটলি রিজনাল সিটি। সো তারা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই পাচ্ছে। পিআর এর ক্ষেত্রে যেটা অনেক বেশি হেল্প করবে। ডেফিনেটলি। তবে আসলে একটা কথা আসলে আমি শুরুতে বলা দরকার ছিল আসলে এই কোয়েশ্চেনটা করা। বাংলাদেশি স্টুডেন্টরা আসলে রাইট নাও খুব বেশি যে আসলে তারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে যাচ্ছে। এটা ভাই ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইনফ্যাক্ট দুবাইতেও। সো আসলে এই জায়গাটা থেকে আপনার আসলে ভাই আপনি এই এডুকেশন ইন্ডাস্ট্রিতে লাস্ট অনেকদিন ধরে আপনি কাজ করছেন। এখানে কি আসলে স্টুডেন্টরা কি মেইন উদ্দেশ্য কি সেখানে কি আসলে ডিগ্রি অ্যাচিভ করা, লার্নিং করা, নাকি আল্টিমেটলি তারা আসলে বাংলাদেশে ভালো নেই বিধায় তারা আসলে দেশের বাইরে উচ্চশিক্ষার নামে তারা আসলে একটা সেটেলমেন্টের ওয়ে দেখতেছে? ভাই আপনার এক্সপেরিয়েন্স অনেক ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন। সো আমি এটা বলবো, এটা আসলে ডিপেন্ড করছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট অনেক চাহিদা আছে। সো আমাদের একটা বিগ পোর্শন অফ স্টুডেন্ট আসলে যারা আসলে কোয়ালিটি এডুকেশনের জন্য যাচ্ছে। এবং আপনি যখন অস্ট্রেলিয়া থেকে বা নিউজিল্যান্ড থেকে একটা ডিগ্রি নিচ্ছেন, ইটস ইন্টারন্যাশনাল ডিগ্রি এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্ট করছে। আপনি বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির নাম আমি নেগেটিভলি বলছি না, অনেকের নাম আপনি ওয়ার্ল্ডে শুনবেন না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইউনিভার্সিটিগুলোর নাম কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় আপনি দেখবেন QS র্যাঙ্কিং এ তাদের নাম আছে। দে আর ওয়েল রিকগনাইজড বাই এভরি এমপ্লয়ার। সো একটা প্রশ্ন হচ্ছে যারা যাচ্ছে আসলে কোয়ালিটি এডুকেশনের জন্য, একটা প্রশ্ন হচ্ছে যারা আসলে যাচ্ছে এডুকেশনের পাশাপাশি কিভাবে ওই দেশে সেটেল হতে পারে তার একটা ইন্টেনশন নিয়ে। একটা স্টুডেন্ট যাচ্ছে আসলে দেশে তারা ভালো নেই, সেই ওইখানে গিয়ে তারা ভালো কিছু করতে পারে। আপনারা যে কাজটা করছেন অ্যাজ এ এজেন্ট, আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আপনারা হচ্ছে আমাদের দেশের অনেকটা বেকারত্বকে কমাচ্ছেন। এদেশে যারা ভালো নেই, বেকার বা ভালো আর্ন করতে পারছে না, বাইরে একটা ডিগ্রি নিয়ে তারা বাইরের ইনকাম করছে এবং দেশের রেমিটেন্স পাঠাচ্ছে। দ্যাট মিনস আপনি ওই ফ্যামিলিটাকে বা বাচ্চাটাকে হেল্প করলেন, তারা ওই ফ্যামিলিকে দায়িত্ব নিল, অ্যাট দ্য সেম টাইম দেশের রেমিটেন্সও অনেক বড় অবদান রাখছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আসলে আমরা যারা আসলে এক্সপ্লোর কনসালটেন্সি করছি বা অনেকে আমাদেরকে আসলে এজেন্সি হিসেবে বলেন, বা আমরা আসলে একটা ইউনিভার্সিটি বলেন বা একটা যে কোনো ইনস্টিটিউশন আসলে আমরা তাদের হয়ে স্টুডেন্ট রিক্রুট করছি। আসলে একটা স্টুডেন্ট কিন্তু তাদেরকে জব পাইয়ে দেওয়া বা তাকে ইনশিওর করা যাবে আপনি এখানে যাওয়ার পরে আপনার ফিউচারটা ওপেন হয়ে যাচ্ছে, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আসলে এই ধরনের ভ্রান্ত কথাবার্তা আসলে যারা বলে আসলে এটা মনে হয় আসলে মন করা কথা থেকেই বলে। কারণ একটা স্টুডেন্ট দেশের বাইরে যখন যাচ্ছে যে তার কিন্তু আসলে মেইন উদ্দেশ্য থাকে তার স্কিলটা ডেভেলপ করার জন্য। Exactly. মানুষ যখন স্কিল ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার সে ভালো করে। ডেফিনেটলি। বাট এইখানে আসলে কিছু জায়গায় আমরা এরকম দেখি যে অনেক স্টুডেন্ট ইউকেতে গিয়েও আসলে কান্নাকাটি করতেছে। আবার সেই স্টুডেন্ট যদি ওরকম স্টুডেন্ট আবার ইউএসএ গিয়েও সে কান্নাকাটি করতেছে, অস্ট্রেলিয়াতে গিয়েও কান্নাকাটি করতেছে যে না আমি অস্ট্রেলিয়া এসে ভুল করছি, আমি ইউকে দেশে ভুল করছি। আসলে ভাই এই জায়গাটা আসলে কোন জায়গাটায় ভুল? আমি কি একটু স্কিল হয়ে যাইনি দেখে কি আসলে আমি জব পাচ্ছি না বা পার্ট টাইম জব পাচ্ছি না? বা নাকি আসলে আমি ওখানে কোনো স্কোপই নেই? আসলে আপনার কি মনে হচ্ছে ভাই? নাম্বার 1 হচ্ছে যে সত্যি কথা, সারা ওয়ার্ল্ড একটা ক্রাইসিসে আছে। আমি বাংলাদেশে বসে বাংলাদেশে জব পাচ্ছি না। এট দ্য সেম টাইম ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি বিভিন্ন ক্রাইসিসে আছে। বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, আমাদের করোনা থেকে জাস্ট আমরা ওভারকাম করে আসলাম। সো ক্রাইসিস সব জায়গায় আছে। সো স্টুডেন্ট যখন বাইরে পড়তে যেতে চাচ্ছে, মেক শিওর তাদের ফার্স্ট ইন্টেনশন ইজ টু স্টাডি। হ্যাঁ, দে আর নট আ লেবার। তারা যাচ্ছে পড়াশোনা করতে।
তারা পড়াশোনা তাদের ফার্স্ট প্রায়োরিটি, পাশাপাশি তারা যেন একটা ব্যাকআপ রাখে তাদের পড়াশোনার পাশাপাশি লিভিং এক্সপেন্স আদার কস্টগুলো যেন তারা কাভার করতে পারে। প্রত্যেকটা কান্ট্রি পার্ট টাইম জবের সুযোগ দেয়, কিছু কান্ট্রি 20 আওয়ার্স, কিছু কান্ট্রি 24 আওয়ার্স, এবং হলিডেগুলোতে ফুল টাইম করতে পারে। সো ইটস অল অ্যাবাউট ইউর স্কিলস, নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশনস। আপনার যে দেশে যান না কেন, আপনি জবের ক্ষেত্রে আপনার কিন্তু স্কিলসের পাশাপাশি নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন স্কিলস বেটার না থাকে, আপনি কিন্তু জব করতে পারবেন না। সো এই জিনিসগুলো আপনার আসলে ডেভেলপ শুরু থেকেই করতে হবে। আমরা যারা ইন্ট্রোভার্টদের জন্য জব পাওয়া বা ম্যানেজ করা আসলে টাফ। সো আপনাকে একটু এক্সট্রোভার্ট হতে হবে। আপনি যখন একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাব আছে। ওরা আপনাকে কিভাবে সিভি রেডি করবেন ওদের কান্ট্রির জন্য, কিভাবে আপনি জব সার্চ করবেন, কোন কোন ওয়েবসাইটগুলো ভালো, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যে কমিউনিটিগুলো আছে সে মিশতেছেন কিনা, বাংলাদেশে কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে, বা বিভিন্ন কমিউনিটি আছে, ওদের সাথে মিশে কানেক্ট হচ্ছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনারা যদি কানেক্টেড থাকেন, আপনারা যদি একটু কমিউনিকেটিভ থাকেন, আমার মনে হয় না কোনো কান্ট্রিতে এই মুহূর্তে আপনাকে খুব বেশি দিন, 1-2 মাস 3 মাস ইজ ফাইন, হ্যাঁ, বাট আপনি লং টাইম থেকে বেকার বসে থাকবেন এটা খুব বেশি শোনা যায় না। আপনি দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, যে স্টুডেন্টটা 1-2 মাসের মাথায় একটু হতাশা প্রকাশ করে, সে কিন্তু 5-6 মাসের মাথায় সে হতাশাটা প্রকাশ করে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স। দ্যাট মিনস সে কিছু একটা ম্যানেজ করতে পারছে। তো এটা যদি আমি এভাবে বলতে পারি, আসলে একটা স্টুডেন্ট যখন ঢাকাতে পঞ্চগড় থেকে প্রথমবার মতো ঢাকাতে আসে, ঢাকায় তার কোনো রিলেটিভস নাই, তার আত্মীয় স্বজন নাই, তার বন্ধু বান্ধব নেই, ওই ছেলেটা তো আসলে তার হোম কান্ট্রি এটা, ওই ছেলেটা আসলে ঢাকায় আসে বলছে এটা প্রথম দিকে কিছুটা হলেও সেটা স্ট্রাগল করবি। তো একটা স্টুডেন্ট যখন সে বাংলাদেশ থেকে সে আরেকটা কান্ট্রিতে যাচ্ছে, সো আসলে তার জন্য কেউ একটু জব রেডি করে। সো আসলে আপনাকে কিছুটা হলেও স্কিল হয়ে যেতে হবে। যেমন ইউকের ক্ষেত্রে সব স্টুডেন্ট আসলে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছে। এখন তার ইংলিশ বেসমেন্টই তার ভালো না। সে এমওয়াই দিয়েই এপ্লাই করে চলে গেছে। এমওয়াই দিয়ে এপ্লাই করার তো দোষের কিছু না। বাট যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো হয়, সেক্ষেত্রে আপনি ওইখানে গিয়েও যদি আপনি ভালো ইংলিশে কথা বলতে পারেন, আপনি যদি একটু আগে যেটা বললেন যে নেটওয়ার্কিং স্কিল ভালো, যে এক্সট্রোভার্ট, সে কিন্তু আল্টিমেটলি খুব শর্ট টাইমের মধ্যেই জব ম্যানেজ করে ফেলতে পারেন, যেটা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা যেকোনো প্রান্তে। আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে বসে আপনি ভালো করতে পারেন। রাইট। সো এখন মেইন যে আসলে আমাদের সবার কোয়ারিজ আসলে নিউজিল্যান্ড, স্টাডি নিউজিল্যান্ডের মার্কেটের একটা অনেক হাইপ চলতেছে এটা। আর রিসেন্টলি ইউসুফ ভাই নিউজিল্যান্ড ভিজিট করে আসছেন, ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি, সে ভাইয়া নিজের চোখে দেখে আসছেন যে আসলে তাদের পড়াশোনার কালচারটা কেমন, তাদের লাইফস্টাইলটা কেমন। সো ভাই এখন নিউজিল্যান্ডে আসলে এতটা হাইপ কিসের জন্য, এবং নিউজিল্যান্ডে বাংলাদেশ স্টুডেন্টের জন্য কি ধরনের পার্সপেক্টিভ সামনে রয়েছে? নাম্বার 1 আমি বলবো যে হাইপ, আমার কাছে মনে হয় না এতটা হাইপ। নিউজিল্যান্ড এজ এ ডেস্টিনেশন, যদি আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর দিকে তাকান, নিউজিল্যান্ড কিন্তু টপ 4টার মধ্যে একটা কান্ট্রি না। আচ্ছা, নিউজিল্যান্ড কিন্তু 5th কান্ট্রি। যদি আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো তাকান, আপনার সবার চয়েস থাকে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডে কিন্তু আমরা কখনোই প্রমোট হতে দেখি না। নিউজিল্যান্ড এজ আ কান্ট্রি, তারা, আপনাকে একটা কথা মানতে হবে যে তাদের কোয়ালিটি নিয়ে তারা কখনোই কম্প্রোমাইজ করে নাই। আপনি নিউজিল্যান্ডের নাম্বার অফ ইউনিভার্সিটি যদি দেখেন, মাত্র 8টা। মাত্র 8টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড টপ 500 এর মধ্যে। পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই যে কান্ট্রিতে তাদের সব ইউনিভার্সিটি টপ 500 এ। সো দ্যাটস ম্যাটার যে তারা কোয়ালিটি নিয়ে কতটা কনসার্ন। কোয়ালিটিতে বিশ্বাস। রাইট। সো নিউজিল্যান্ড, যদি আপনি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের দিকে তাকান, আমরা খুবই ছোট একটা কান্ট্রি। সো ওরা কখনো হয়তো আমাদেরকে ওইভাবে ফোকাসই করে নাই। বাট আমি যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম, আসলে আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল থেকে প্রচুর স্টুডেন্ট পড়তেছে, আমাদের বাঙালি অনেক স্টুডেন্ট পড়তেছে। বাট আমরা এই এডুকেশনটাকে ওভাবে কখনো প্রমোটই করি নাই। নিউজিল্যান্ড এত ভালো একটা ডেস্টিনেশন। নাম্বার 1, যে আমাকে জিজ্ঞেস করেন, আমি জাস্ট রিসেন্টলি ঘুরে আসলাম। 3টা ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, যে 3টা ইউনিভার্সিটি আমাদের পার্টনার ইউনিভার্সিটি, আমরা যাদের ফাউন্ডেশনটা অফার করি। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, টপ 65 ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 ইন নিউজিল্যান্ড। AUT, Auckland University of Technology, one of the modern university in New Zealand. Victoria University of Wellington, one of the historical university in New Zealand. 3টা ইউনিভার্সিটি, যেটা আমি দেখেছি ভাই, তারা মোর ইনটু প্র্যাকটিক্যাল থিংস। তাদের ম্যাক্সিমাম কোর্সগুলোতে দে আর ইনভেস্টিং এ লট ফর দ্য প্র্যাকটিক্যাল থিংস। আপনার প্রচুর বিল্ডিং, ক্লাসরুমের চেয়ে হচ্ছে অনেক বেশি প্র্যাকটিক্যাল রুমগুলো অ্যাভেলেবেল। আর্টস, মিডিয়া, আইটি, ইঞ্জিনিয়ারিং, সবকিছু প্র্যাকটিক্যাল বেসড। হ্যাঁ, সো নিউজিল্যান্ডে 8টা ইউনিভার্সিটির ডেফিনেটলি, যেহেতু ওদের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এর বাইরেও ওদের বেশ কিছু কলেজ আছে, কিছু প্রাইভেট কলেজ, কিছু পাবলিক কলেজ। এই কলেজগুলো যে কোর্সগুলো অফার করে, এগুলো মোর ইনটু জবস, যেটা ওই দেশের জব ডিমান্ডকে ফুলফিল করে। সো আমাদের আপ এডুকেশন, আমরা ইউনিভার্সিটির পাশাপাশি উই হ্যাভ সাম কলেজেস লাইক
UV College of Creative Innovation, NZTC, নিউজিল্যান্ড টার্সিয়ারি কলেজ, NZMA, এই ধরনের কিছু কলেজে আমরা হচ্ছে কিছু কোর্স অফার করি, যে কোর্সগুলো জব ফিল্ডের সাথে খুব রিলেভেন্ট। আমাদের কোর্সগুলো আমরা চেষ্টা করি যে মোর ইনটু গ্রিন লিস্টেড কোর্স হয়। যেমন আমি হয়তো ডিটেলসে কথা বলবো, আমাদের ইউভিতে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অফার করি, ওয়ান অফ দ্য গ্রিন লিস্টেড কোর্সেস। দিস ক্যান বি আ ভেরি হট কেক ফর বাংলাদেশ স্টুডেন্টস ইন ফিউচার। সো এর আগ পর্যন্ত আমরা এটাকে খুব বেশি বাংলাদেশ মার্কেটে ওভাবে প্রমোটই করি নাই বা কথাই বলি নাই। আমি বিশ্বাস করি এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে, আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে যেতে চান বা সফটওয়্যার রিলেটেড জবে এই মুহূর্তে আছেন, ফিউচারটা সফটওয়্যার রিলেটেড জবে নিজেকে তৈরি করতে চান, নিউজিল্যান্ড ইউভি কলেজ ক্যান বি এ ভেরি গুড অপশন ফর ইউ। দ্য মেইন রিজন, নাম্বার ওয়ান যদি বলি, 1 বছরের ডিগ্রি, মাস্টার্সটা হচ্ছে আমাদের 1 বছর। আপনারা যে অস্ট্রেলিয়া দেখেন, নিউজিল্যান্ড দেখেন, ডিগ্রিগুলো কিন্তু 2 বা 1.5 বছর। আপনি যখন 2 বা 1.5 বছর ডিগ্রিতে যাবেন, আপনার ইনভেস্টমেন্টটা, আমরা তো ডেফিনেটলি টিউশন ফিটা যারা প্রোভাইড করছে, ইটস লাইক আ ইনভেস্টমেন্ট না? আপনি যখন ইনভেস্ট করতেছেন লাইক $50,000 থেকে $60,000 অ্যাট লিস্ট, সেখানে ইউভি কলেজে মাস্টার্সে আপনি ইনভেস্ট করছেন অনলি $27,000 আফটার স্কলারশিপ। আমাদের মেইন কোর্স ফি $36,000 মাস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা 25% স্কলারশিপ অফার করছি। এই স্কলারশিপটা বেসড হচ্ছে নট লাইক একাডেমিক রিকোয়ারমেন্ট সামথিং। স্টুডেন্টকে অফার লেটার পাওয়ার পরে তাকে লিখতে হচ্ছে আমাদেরকে একটা স্কলারশিপ রিকোয়েস্ট লেটার, যে সে কেন স্কলারশিপের জন্য নিজেকে এলিজেবল মনে করছে। দেন আমরা সেটাকে অ্যাসেস করে, অথবা আমরা একটা ইন্টারভিউ নিতে পারি, নিয়ে তাকে আমরা স্কলারশিপটা ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করি। অ্যাজ আ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফর আপ এডুকেশন ইউভি কলেজ, আমি চেষ্টা করি সর্বোচ্চ স্কলারশিপটাই প্রোভাইড করতে, বাট মেক শিওর যেন স্টুডেন্ট সেটা আদায় করে নিতে পারে। হ্যাঁ, রাইট। সো $27,000 is like very very affordable if you think about Australia and New Zealand. 1 বছরের কোর্স করে আপনি 3 বছরের PSW পাচ্ছেন, এবং এবং সেটা গ্রিন লিস্টেড সাবজেক্ট। এই মুহূর্তে সফটওয়্যার ফিল্ড এবং নেক্সট 5 years at least সফটওয়্যার ফিল্ড will be rolling into the New Zealand. সফটওয়্যারের স্যালারিটা শুরু হয় $100K থেকে পার ইয়ার, হ্যাঁ, যেটা হচ্ছে অন্য যে কোনো জবগুলো থেকে অনেকটা বেশি স্যালারি তারা পায়। 100K, that means $1 lakh নিউজিল্যান্ড পার ইয়ার মিনিমাম স্যালারি শুরু হয়। তো এটা কিন্তু 1.5 লাখ থেকে 2 লাখও হতে পারে আপনারা কোম্পানি টু কোম্পানি বেস করে। আপনার স্কিল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এটা ডেফিনেটলি বাড়তেই থাকবে। সফটওয়্যার ফিল্ড এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট। তবে এই ক্ষেত্রে আমি যদি একটু ইন্টারাপ্ট করে যদি এই জায়গাটা আসি, যে একটা স্টুডেন্ট যদি তার মাস্টার্স 1 ইয়ারের মাস্টার্স করে ইউবি কলেজ থেকে, তারপরেও সে 3 years এর PSW পাচ্ছে, রাইট। যদি সে ব্যাচেলার করে সেক্ষেত্রে সে 3 years এর ব্যাচেলার সে 3 বছর ব্যাচেলার করার পর সে 3 year PSW পাবে। আচ্ছা, তো এইখানে কি কোনো ভিসার মানুষ আসলে অনেক জায়গায় অনেক রিস্ক থাকে, যেরকম যেটা আমি ইউনিভার্সিটি যাবো, ইউনিভার্সিটি গেলে আমার ভিসার রেশিও ভালো হবে, আমি কলেজে যেতে চাচ্ছি না কারণ ভিসার রেশিও খারাপ হবে। সো এইখান থেকে আসলে নিউজিল্যান্ডে যেহেতু আপনার ইউনিভার্সিটির সংখ্যা কম এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটির টিউশন ফিসটা একটু আপার হ্যান্ডে থাকে, রাইট। আসলে সবাই তো আসলে ইচ্ছে করে যে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়া, হয়তো বা আমার স্বাদ হচ্ছে বা আমার স্বাদ নাই। সেক্ষেত্রে যদি কলেজটা যদি আমি আমার চয়েস লিস্টে রাখি, সেক্ষেত্রে কি আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসার জন্য ইউনিভার্সিটি বা কলেজ নিয়ে কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে আপনার প্রোফাইল। 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট ভিসার ক্ষেত্রে বা যে কোনো কান্ট্রিতে আমি বলতে পারি। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ফর ইংলিশ প্রফিসিয়েন্সি, দেন আপনার ফান্ড। এই 3টা জিনিস যদি আপনার থাকে, ইউ ক্যান স্টাডি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নিউজিল্যান্ডও সেম, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন পাশাপাশি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, ফান্ড, এবং ফান্ডের পাশাপাশি আপনার সোর্স অফ ফান্ড, স্পন্সর রিলেটেড যে ডকুমেন্টসগুলো, সেগুলো যদি ওকে থাকে, আপনি একটা ভালো SOP লিখতে পারেন, দের ইজ এ হাই চান্স টু গেট দ্য ভিসা। সাধারণত আমি যেটা পার্সোনালি লক্ষ্য করেছি, যেসব স্টুডেন্টরা ম্যাচিউর, লাইক তাদের এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সো এক্সপিরিয়েন্সটা প্রপারলি তারা মেনশন করতে পারছে, তাদের স্কিলটা অ্যাভেলেবেল আছে, তারা যখন ভিসা অ্যাপ্লাই করছে, এই ধরনের স্টুডেন্টগুলো ভিসা ইজিলি পাচ্ছে। সো ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের একটা প্রবণতা আছে যে হঠাৎ করে একটা ফান্ড আপনার অ্যাকাউন্টে চলে আসলো, দেন আপনি অ্যাপ্লাই করলেন ভিসা, এই প্রোফাইলগুলো একটু উইক থাকবে। সো যখন আপনার ফান্ডিংটা লাইক আপনি তো পড়তে যাবেন, আপনার স্পন্সর ডেফিনেটলি নতুন অ্যাকাউন্ট খুলবে না, তার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকবে, সে অ্যাকাউন্টটা মেনটেন করবে, সো এই যখন আপনার ফান্ডিং বা সোর্স অফ ফান্ডগুলো খুবই স্ট্রংলি থাকে, সো দের ইজ এ হাই চান্স। হ্যাঁ, আপনি নিউজিল্যান্ড একটা জিনিস মানতে হবে যে নিউজিল্যান্ডের যে কোর্সগুলো আমরা অফার করি, সেই কোর্সগুলো কিন্তু ওদের জব ফিল্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো দে নিড পিপল ইন দ্য জব সেক্টর।
তারা তো আপনি খুব বেটার দেখবেন না তারা ওয়ার্ক ভিসা লোক নিচ্ছে বা এইভাবে নিচ্ছে। সো ইউ নিড টু বি গো উইথ দ্য স্টুডেন্ট ভিসা। সো আপনি যদি স্কিল থাকেন, দে নিড ইউ ফর দেয়ার বেনিফিটস, ডেফিনেটলি দে উইল গিভ ইউ দ্য ভিসা ইফ ইউ মিট দ্য অল দ্য রিকোয়ারমেন্টস। তবে এখন নিউজিল্যান্ড আসলে আপনার মেইনলি আসলে টিজিটা কারা থাকে আর কি, যদি আমি বলি যে আসলে নিউজিল্যান্ড কাদের জন্য অনেক বেশি প্রেফারেবল একটা কান্ট্রি হতে পারে। কারণ অনেকেই আসলে চাচ্ছে যে আমার দেশের বাইরে গিয়ে আমি সেটেলমেন্ট খাবো বা আমি ফ্যামিলি নিয়ে যাবো, অনেক সময় থাকে যে আমি পড়াশোনা করতে যাচ্ছি। তো আসলে নিউজিল্যান্ডে কাদের অ্যাপ্লাই করা উচিত বা কাদের গেলে পরে চান্সেসটা অনেক বেশি ভালো হবে পরবর্তী সেটেলমেন্ট? নাম্বার 1, যারা কোয়ালিটি এডুকেশন চান তারা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 2, যারা হচ্ছে এইজড, লাইক আপনি যেটা শুরুতে বললেন অনেক কান্ট্রিতে এজ রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, দেন হচ্ছে অনেক কান্ট্রিতে অনেক রেস্ট্রিকশন থাকে। নিউজিল্যান্ড যারা ম্যাচিউর, এক্সপিরিয়েন্সড, স্কিল্ড, এই পিপলগুলোকে ওয়েলকাম করে বেশি। হ্যাঁ, সো আপনি লেটসে আপনি ব্যাচেলার করার পর আপনার 5 বছর 7 বছর এক্সপিরিয়েন্স আছে, আরো বেশি থাকতে পারে, আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার জন্য নিউজিল্যান্ড ক্যান বি এ ভেরি গুড অপশন। কারণ আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে জব পাওয়ার রেশিওটা অনেক বেটার থাকবে, যেহেতু ইউ অলরেডি হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। সো আমি বলবো যারা এক্সপিরিয়েন্স পিপল, ম্যাচিউর পিপলের জন্য নিউজিল্যান্ড ক্যান বি এ ভেরি গুড অপশন। এবং যারা ব্যাচেলার করতে যেতে চাচ্ছে, ফান্ড ইজ রিয়েলি গুড এনাফ। ইউর ইন্টারেস্ট ইজ টু স্টাডি, ব্যাচেলার 3 বছর বা 4 বছর হতে পারে। সো আপনার ফান্ড যদি স্ট্রং থাকে, আপনার যদি মনে করেন যে আপনি ওই ফান্ডটা আপনার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে, ইউ ডেফিনেটলি ক্যান অ্যাপ্লাই। অ্যাট দ্য সেম টাইম কিছু স্কিল কোর্স থাকে, যেমন আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, লেটস সে হেলথ কেয়ার অ্যানালাইটিক্স, এই ধরনের কোর্সের কিন্তু নিউজিল্যান্ডের বেশ ভালো ডিমান্ড আছে। ওকে, সুইট। আবার পিআরটা নিয়ে লাস্টে কথা বলবো। সো ভাইয়া, আমরা বলতেছিলাম যে আসলে ফার্স্টে আমরা তাহলে বললাম যে ইউবি কলেজ, তারপর ভাই আপনার আরো 2টা কলেজ আপনাদের পার্টনার আছে। তো সেই 2টা কলেজে ভাই কি কোর্স অ্যাভেলেবেল আছে? Okay. গুড কোয়েশ্চেন। সো ইউভি কলেজের পাশাপাশি আমরা এনজেডটিসি, নিউজিল্যান্ড টার্সিয়ারি কলেজ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফর আর্লি চাইল্ডহুড এডুকেশন। যারা টিচার হতে চান বা আর্লি চাইল্ড এডুকেশন রিলেটেড কোর্সে মাস্টার্স করতে চান নিউজিল্যান্ডে, তাদের জন্য এনজেডটিসি, নিউজিল্যান্ড টার্সিয়ারি কলেজ হতে পারে খুবই ভালো সম্ভাবনা। কারণ হচ্ছে নিউজিল্যান্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে সাধারণত স্টুডেন্টগুলো চাইবে না তারা আর্লি চাইল্ডহুড এডুকেশন এই রিলেটেড জবে যেতে। সো এই যে ভ্যাকেন্সিটা তৈরি হচ্ছে, নিউজিল্যান্ড টার্সিয়ারি কলেজ হচ্ছে তাদের গভর্নমেন্টকে সে জায়গায় গ্র্যাজুয়েট প্রোভাইড করছে, এমপ্লয়মেন্ট প্রোভাইড করছে। সো আমাদের আর্লি চাইল্ড এডুকেশনের আমরা যেটা প্রোভাইড করছি স্টুডেন্টগুলোকে, 2টা কোর্স, ব্যাচেলর অফ টিচিং অ্যান্ড গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন টিচিং, এই 2টা কোর্সে আপনার কমপ্লিট করার পরে ইউ আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর নিউজিল্যান্ড টিচিং রেজিস্ট্রেশন। দ্যাট মিনস আপনি 2টা কোর্স করার পরে টিচিং রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, দেয়ার ইজ আ হাই চান্স টু গেট দ্য টিচিং রেজিস্ট্রেশন ইন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের টিচিং রেজিস্ট্রেশন পাওয়া, দ্যাট মিনস হুইচ ইজ রিকগনাইজড বাই অস্ট্রেলিয়ান টিচিং বডি, এবং আপনি সেম রেজিস্ট্রেশন দিয়ে অস্ট্রেলিয়াও গিয়েও টিচার হিসাবে কাজ করতে পারবেন। এর বাইরে যদি আপনি টিচারদের লিডারশিপ যে পজিশনগুলো থাকে, লেটস সে অ্যাডমিনিস্ট্রেশন যে জব, মাস্টার্স অফ আর্লি চাইল্ড এডুকেশনটাও করতে পারেন, যেখানে আপনি টিচার হতে পারেন অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ জবও যেতে পারেন। এই ধরনের জব আপনি যদি নিউজিল্যান্ডের জব ফিল্ডগুলো দেখেন, প্রতিনিয়তই ভ্যাকেন্সিজ আর অ্যাভেলেবেল। এবং এনজেডটিসিতে আমরা আপনাকে যে কোনো সময় এন্ট্রি নিতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আপনি যে কোনো প্লেসে বসে পড়াশোনা করতে পারবেন। জাস্ট লাইক আমাদের যে 2টা কোর্সের কথা বললাম, ব্যাচেলার অ্যান্ড গ্র্যাজুয়েট ডিপ্লোমা, যে 2টা টিচিং অপরচুনিটি দিচ্ছে টু বি এ টিচার ইন নিউজিল্যান্ড, আপনি ইচ অ্যান্ড এভরি মানডে অফ দ্য ইয়ার ক্লাস শুরু করতে পারবেন। পাশাপাশি নিউজিল্যান্ডের যে কোনো জায়গা থেকেই আপনি ক্লাস করতে পারবেন, কারণ আমাদের মোস্টলি ক্লাসগুলো হচ্ছে সেন্টারে, যেটাকে আমরা বলতে পারি প্রাইমারি স্কুল বা আর্লি চাইল্ডহুড স্কুলে। ফ্রম দ্য ডে 1 থেকে আপনি স্কুলে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করবেন। দেন ওয়ান্স আফটার 3 to 4 months ইউ উইল বি স্টার্টেড টু কন্ডাক্ট দ্য ক্লাসেস। ফাইনালি আপনি এভাবে চলতে থাকবে এবং ফাইনালি ইউ উইল বি আ টিচার ইন নিউজিল্যান্ড। সো আমরা আসলে আর্কিটেকচারের সাথে কিন্তু আমরা খুব ক্লোজলি কাজ করছি, যেহেতু আমরা জিএসপি পার্টনারশিপে আমরা লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরা জিএসপির সাথে কাজ করছি, যেহেতু জিএসপির পার্টনারশিপে কিন্তু আমরা আর্কিটেকচারের সবগুলো ইনস্টিটিউশনের সাথেই আমরা কাজ করছি। এবং ইসুভাই যেহেতু আছে, তো ইসুভাই কাছ থেকে কিন্তু আমরা যত ধরনের সাপোর্ট থেকে শুরু করে আমাদের কোয়ারিজগুলি কিন্তু আমরা, এবং আমাদের স্টুডেন্টের কোয়ারিজগুলি কিন্তু ভাই আমাদেরকে ফুলি সাপোর্ট দিচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ জিএসপিকে। সো জিএসপি থ্রুতে যেহেতু আমরা আর্কিটেকচারের সাথে কাজ করতে পারছি, সো আমরা উই আর ভেরি লাকি যে অ্যাজ এ পার্ট অফ জিএসপি। সো ভাইয়া, আসলে নিউজিল্যান্ডে স্টুডেন্টে যাওয়ার পিছনে আসলে অনেকগুলি ভালো ভালো রিজন বলেন। আসলে আমরা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টসে যাচ্ছি তাদের কিন্তু একটা মোটিভ থাকে যে আলটিমেটলি পিআর পাওয়াটা।
সো ভাই নিউজিল্যান্ডের পিআর পলিসিটা নিয়ে ভাই আসলে অনেকেরই অনেক কিউরিয়াস যে আসলে কিভাবে পিআর দেন, যেহেতু সবাই জানে 6 পয়েন্টস পেলে পরে নিউজিল্যান্ডে পিআর পাওয়া যায়। ভাই এই 6 পয়েন্টস এর আসলে কিভাবে 6 পয়েন্টস তারা আর্ন করতে পারে এই ব্যাপারে যদি একটু বলতেন। নাইস, নাইস। নাম্বার 1, আমি ইমিগ্রেশন লয়ার না। সো ইমিগ্রেশন অ্যাডভাইস দেওয়াটা টাফ। বাট এই মুহূর্তে যেটা আপনি বললেন 6 পয়েন্টের যে ক্যালকুলেশনটা ভেরি সিম্পল ক্যালকুলেশন। আপনি ব্যাচেলর কমপ্লিট করবেন হুইচ ইজ লেভেল 7, ইউ উইল গেট 3 পয়েন্ট। আপনি ইচ ইয়ার স্কিল জব ইকুয়ালস টু 1 পয়েন্ট। দ্যাট মিনস আপনি যদি 1 বছর কাজ করেন স্কিল ফিল্ডে, যেগুলো ওদের নমিনেটেড ফিল্ড আছে, পিএসডব্লিউ এর সময় আপনি প্রত্যেক বছর কাজের এগেনিস্টে 1 পয়েন্ট করে পাবেন। দ্যাট মিনস 3 পয়েন্ট পাচ্ছেন ব্যাচেলারে, 1 পয়েন্ট করে যদি ইচ ইয়ার পান, আরো 3 বছর জব ইকুয়ালস টু অ্যানাদার 3 পয়েন্ট। 3 + 3 6 পয়েন্ট হলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর। এবং আরো বেশি যদি বলি, মাস্টার্স যারা যাবে ওদের জন্য জিনিসটা আরো সহজ। মাস্টার্স যদি লেভেল 9 হয়, লেভেল 9 কমপ্লিট করার পরে আপনি 5 পয়েন্ট পাবেন পিআর পয়েন্ট হিসাবে। এবং আপনি মাস্টার্স করার পরে 3 বছরের পিএইচডি পাবেন। আপনি 1 বছর ওদের স্কিল জবগুলোতে 1 বছর ফুল টাইম জব করে ওদের যে স্ট্যান্ডার্ড স্যালারিটা আছে মেনটেন করতে পারলে ইউ উইল গেট অ্যানাদার 1 পয়েন্ট। দ্যাট মিনস আপনাকে গভর্নমেন্ট 3 বছর সময় দিচ্ছে পড়াশোনা শেষ করার পরে। আপনি 1 বছর জব করবেন ওদের স্কিল ফিল্ডে, 1 পয়েন্ট পাবেন। আপনি অলরেডি হ্যাভ 5 পয়েন্ট। 5 + 1 6 ইকুয়ালস টু ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর। আমি আপনাকে কিছু আইডিয়া দেই। গত 1 বছরের যে কোর্সগুলা বা যে পজিশনগুলোতে পিআর রেশিও যদি বলি, নাম্বার 1 হচ্ছে আর্লি চাইল্ডহুড টিচার, যেটা আমরা এনজেডটিসি তে প্রোভাইড করছি। নাম্বার 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। 99% স্টুডেন্ট যারা আর্লি চাইল্ডহুড টিচার হিসাবে পিআর অ্যাপ্লাই করছে, দে আর গেটিং দেয়ার পিআর। লাস্ট রাইট, এনজেডটিসি তে হ্যাঁ, আর্লি চাইল্ডহুড এডুকেশন লাস্ট 1 ইয়ার যে ডাটাটা আমরা দেখলাম, যেমন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যারা কাজ করছে, অ্যাপ্লাই করছে, 98% পিপল আর গেটিং দ্য পিআর। এটা হচ্ছে লাস্ট 1 ইয়ার। দ্যাট মিনস এই দুটো সাবজেক্টে অপরচুনিটি আছে। এর বাইরে বেশ কিছু ডিমান্ডেবল কোর্স আছে, যেমন হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফার্মাসি টেকনিশিয়ান, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এবং এই 5+1 এর বাইরেও অনেকগুলো ওয়ে আছে, যেটা নিয়ে আসলে আমার কথা বলাটা উচিত হবে না, যেহেতু এটা ইমিগ্রেশন লয়ারের ব্যাপার। একটা ধারণা পাওয়ার জন্য যদি বলি, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি যখন যাবেন ব্যাচেলার করার পরে ইউ হ্যাভ 3 পয়েন্ট। আপনাকে আরো 3 বছর জব করতে হবে ইন দেয়ার নমিনেটেড স্কিল ফিল্ড। এবং মাস্টার্স পরে 5 পয়েন্ট, আপনি 3 বছর সময় পাবেন, 1 বছর জব ইকুয়ালস টু 1 পয়েন্ট। দ্যাট মিনস ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর। সো মেক শিওর যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করছেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টটা ওদের দেশে জব ফিল্ডে কতটা ইমপ্যাক্ট রোল প্লে করছে বা ডিমান্ড আছে। সো দের ইজ এ হাই চান্স, যেহেতু আমি আপনাকে বললাম যে যারা এক্সপিরিয়েন্সড পিপল তাদের জন্য জিনিসটা আরো সহজ। অবশ্যই। এবং আপনার কিন্তু আসলে নিউজিল্যান্ড অ্যাবসলিউট চয়েস লিস্টে রাখা আরেকটা কারণ হতে পারে যে নিউজিল্যান্ডে কিন্তু ভিসা হওয়ার পর টিউশন ফিস পে করতে হয়। সো এক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার আগে যে আপনার খুব বেশি যে কস্টিং এরকম না, অলমোস্ট ভিসা বিল হয়তো আপনার $750 নিউজিল্যান্ড ডলারের মতো। সো আপনি চাইলে পরে কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতে পারেন নিউজিল্যান্ডে। কারণ যদি ভিসা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা একাডেমিক কোয়ালিফিকেশন আপনার খুব ভালো হচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি পিআর এর জন্য কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন। জিনিসটা আসলে মানুষকে আনার দিকে বেশি ফোকাস হয়, কারণ অনেক পর পিআর তাদের পড়াশোনার মানে অবশ্যই ভালো, পাশাপাশি তাদের পিআর ব্যাচেলারিজটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। সো এই জিনিসটা কিন্তু রাইট নাও নিউজিল্যান্ডের রয়েছে। হু নোজ যে আসলে এটা খুব তাড়াতাড়ি যে আসলে এই রুলস রেগুলেশনের মধ্যে যে চেঞ্জ আসবে না সেটা আসলে বলাটা খুব টাফ। কারণ ইমিগ্রেশন পলিসিটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে। একটা কথা বলে রাখা ভালো যে এই মুহূর্তে যদি আপনি ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, এত সহজ পয়েন্ট বেস সিস্টেম আর কোথাও নেই। এবং ইটস নট অ্যাবাউট যে আপনি গেলেন পিআর পেলেন অর স্টে করলেন। নিউজিল্যান্ড যেভাবে একটা লাইফ প্রোভাইড করছে এটা মানুষকে, ওয়ার্ক লাইফের একটা ব্যালেন্স, বিউটিফুল সিটি। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া নিউজিল্যান্ড তো গিয়েছেন, কেমন দেখলেন? আমার অ্যান্সারটা থাকে এরকম, ছবির চেয়ে বেশি সুন্দর। আসলেই তাই। আমরা যে ছবিটা দেখি বা যে পিকচারগুলো আমরা দেখি, এটা হচ্ছে অনেক বেশি সুন্দর। হ্যাপিয়েস্ট কান্ট্রি, ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেন হচ্ছে এনভায়রনমেন্ট থেকে শুরু করে আপনার ধর্মীয় যে বিষয়গুলো থাকে সবকিছু আপনি ইজিলি, আপনাকে বাধা দিবে না, আপনি আপনার মতো কাজ করবেন। ক্রাইম রেট অনেক কম। নিউজিল্যান্ডে হচ্ছে মোর ওয়েলকামিং কান্ট্রি। ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রির মধ্যে নিউজিল্যান্ড টপ কান্ট্রির মধ্যে আছে, যারা হচ্ছে ওয়েলকামিং ইন্টারন্যাশনাল যারা মাইগ্রেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। এবং হচ্ছে ওদের সিটিগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যে কোর্সগুলো মোস্টলি আমরা অফার করি অকল্যান্ডে, হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি ইন নিউজিল্যান্ড। দেন আমাদের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, আমাদের এনজেডটিসি, ইউভি কলেজে, আবার উইলিংটনে আছে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল। সো অপরচুনিটি ইজ দেয়ার।
এবং আমি যেটা বলবো যে যখন আপনি নিউজিল্যান্ড যাচ্ছেন বা প্ল্যান করছেন, একটু আগে থেকে প্ল্যান করা ভালো। কারণ আপনি অ্যাপ্লিকেশন করার সময় করার পর আমরা খুব আহ, কম সময়ের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে অফার লেটার ইস্যু করার চেষ্টা করি। কিন্তু আপনাকে মেক শিওর রাখতে হবে যে আপনার ফান্ডিং ডকুমেন্টস, আদার ডকুমেন্টস ফর দ্য ভিসা ইজ রেডি টু সাবমিট, এবং ভিসা পেতে অ্যারাউন্ড 4 to 6 উইক্স সময় লাগবে। সো আপনাকে সেই টাইম ফ্রেমটা হাতে রেখেই আপনাকে নিজের জন্য চেষ্টা করতে হবে। তো প্রসেসটা কিন্তু খুবই সিম্পল। জাস্ট আপনার যদি সব ডকুমেন্ট যদি ওকে থেকে আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ম্যাচ করে যে আপনি যে সাবজেক্ট অ্যাপ্লাই করতে, দেন আপনি যদি এডুকেশন যে সাবজেক্ট ইউনিভার্সিটি রয়েছে এবং কলেজ রয়েছে সেটার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেন, উইদিন যেটা বললো 24 আওয়ার্স থেকে শুরু করে 7 ডেজের মধ্যে ম্যাক্সিমাম অপারেটরটা পেয়ে যাচ্ছে। আপনারা পাওয়ার পরে হয়তো বা কেস বাই কেসে ইন্টারভিউ হতে পারে। ইন্টারভিউটা আপনি কমপ্লিট করার পরে কিন্তু ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রেই আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস খুবই জরুরি। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যদি আপনার অল ওকে থাকে, আপনার স্পন্সরি ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে বলা যাচ্ছে ভিসার ইস্যুটা খুবই চমৎকার। এবং ভিসা পেয়ে যাওয়ার পর আপনি এখানে 1 বছরের মাস্টার্স করার পরে কিন্তু আপনি 5 পয়েন্টস আর্ন করছেন এবং 3 বছরে কিন্তু আপনি পিএসডব্লিউ পাচ্ছেন। সেখান থেকে আপনি 1 পয়েন্ট পেলে পরে কিন্তু আপনি আপনার পিআর এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। তবে এই ক্ষেত্রে গ্রিন লিস্টেড যে কোর্সগুলি রয়েছে, সো সেই কোর্সগুলিতে কি পড়লে পরে 5 পয়েন্টস পাবেন একটা অন্য কোর্স? তবে লেভেল 9 কমপ্লিট করার পরে আপনি 5 পয়েন্ট পাবেন, বাট আপনার যখন কোর্সটা গ্রিন লিস্ট হবে, স্কিল কোর্স হবে, যেটা হচ্ছে যে জব ডিমান্ড আছে, সেগুলাই হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি আপনাকে আর অ্যানাদার 1 পয়েন্ট পেতে হেল্প করবে এবং জব পেতে হেল্প করবে। এবং ওই কোর্সগুলোর স্যালারি রেশিওটা বা স্যালারি স্ট্রাকচারটা অনেকটা হাই থাকে। সো গ্রিন লিস্টের সাবজেক্ট যদি আমি কিছু সাথে মেনশন করি, লাইক কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আর্লি চাইল্ড এডুকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, যেগুলো আমরা অফার করছি, এই সাবজেক্টগুলোতে পড়ার পরে পসিবিলিটি আর হাই দেন যেগুলা গ্রিন লিস্টে না। সো যেমন আমি একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, আমাদের দেশে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার আছে। সিভিল ইঞ্জিনিয়ার মোস্টলি যারা হচ্ছে ডিপ্লোমা থেকে আসে, 4 বছরের পলিটেকনিক, বা হয়তো তারা সিভিল ইঞ্জিনিয়ার পড়তেছে, তাদের জন্য নিউজিল্যান্ড ক্যান বি আ ভেরি গুড অপশন। আমরা একটা কোর্স অফার করছি, ডিপ্লোমা ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট লেভেল 6, 2 বছরের কোর্স, যেটার ফিউচার ডিমান্ড ইজ সো হাই ইন নিউজিল্যান্ড। যে কোর্সগুলো আমরা অফার করি in our colleges, level 5, level 6, তার মধ্যে লাইক ফার্মাসি টেকনিশিয়ান, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, কুকারি, দেন হেলথ কেয়ার অ্যানালাইসিস, এই কোর্সগুলো প্রত্যেকটা কোর্সই হচ্ছে জব ফিল্ডের জন্য আমরা রেডি করে বের করি। সো স্টুডেন্ট যারা পড়তে যাবে তারা প্র্যাকটিক্যালি লার্ন করবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং মোস্টলি প্র্যাকটিক্যাল কোর্সগুলো আমরা অফার করি, এবং যে কোর্সগুলো ওই দেশের জব ডিমান্ডটা ফুলফিল করে, আমরা ওই ধরনের গ্র্যাজুয়েট প্রডিউস করি ফর দ্য জব ফিল্ড এবং ডেফিনেটলি ফর আওয়ার ওন বেনিফিটস। এক্স্যাক্টলি। সো আর জীবনে আসলে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা থাকি, আসলে আপনার জব ফিল্ডে গিয়ে খুব বেশি যে ভালো করতে পারি এটার পিছনে কিন্তু বড় একটা আমাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ থাকে না। আমরা জীবনে মুখস্থ বিদ্যাকে চালিয়ে দিচ্ছি, বা থিওরিটিক্যাল বেসিসের উপরে আমরা আমাদের পড়াশোনা শেষ করছি। সো এই জন্য যখন আমরা জব ফিল্ডে যখন যাচ্ছি, আমরা ঠিকমতো এক্সেল চালাতে পারতেছি না, আবার ঠিকমতো প্রেজেন্টেশন দিতে পারছি না। বাট ডিজিটালের কাজগুলোটা কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল। সেকশন রিজনাল মানে বা অস্ট্রেলিয়াতে দিকটাকে ভাই যে ইউনিভার্সিটি কলেজের কথা বলবো, ICHM। সো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে 6 মাস পড়ানো হচ্ছে, তার 6 মাস পরে তাকে কিন্তু 6 মাস আবার ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে, আবার 6 মাস তার একাডেমিক পড়াশোনা। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া যেটা বললো যে পুরো কোর্সটাই, যেগুলি আমরা বেকারি যে কোর্স ছিল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোর্সগুলি সেটাই এই ভিডিওর আগে কথা হচ্ছিল যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিচেন দেওয়া হচ্ছে তাকে প্র্যাকটিস করানোর জন্য। আসলে এই জিনিসগুলি আসলে আমরা তো এই সুযোগটা আমরা পাই না। সার্টিফিকেট এইসব কারণে বাংলাদেশি স্টুডেন্টরা দেশের বাইরে পড়াশোনা করতে যায়, এবং যারা ভালোভাবে পড়াশোনা করে তাদের আসলে ক্যারিয়ার গ্রোথটা কোনোভাবে আটকানো সম্ভব না। সো আসলে ভাইয়া আরো অনেক কথা ছিল, বাট একটা ভিডিওতে এই জিনিসটা আসলে কভার করাটা খুবই টাফ। বাট যতটুকু আমরা বুঝতেছি যে মিডল্যান্ড মার্কেটটা খুবই ভালো একটা মার্কেট বাংলাদেশি স্টুডেন্টের জন্য, যেহেতু হয়তোবা টিউশন ফিসটা তুলনামূলক কিন্তু কলেজ লেভেলে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক অ্যাফোর্ডেবল। বাট প্রবলেম হচ্ছে একটা, যে ফিসটা হওয়ার পরে ফুল পেমেন্টটা করে দিতে হয়। এটা অপরচুনিটি, আমি বলবো এটা প্রবলেম না। কেন ভিসা হওয়ার পরে এটা হচ্ছে, আপনি অলরেডি জানেন, অলরেডি ভিডিওতে বলেছেন, যারা হচ্ছে ভিসা অ্যাপ্লাই করার পরে AIP-টা আসে, অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল, এরপরে হচ্ছে 1 ইয়ার টিউশন ফি অথবা 1 কোর্সের পেমেন্টটা করতে হয়। তো দ্যাট মিনস ওই স্টুডেন্ট কিন্তু পরে 1 বছরের টিউশন ফি পেমেন্ট করতে হবে, এই চিন্তাটা বা এই টেনশনটা তার মধ্যে থাকবে না। সো সে ফুললি তার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে। আলটিমেটলি আপনি যেই কান্ট্রিতে পড়তে যেতে চান না কেন, আপনাকে তো 1 বছর টিউশন ফি পেমেন্ট করতেই হবে, টুডে টুমরো। হ্যাঁ, সো সেটা আপনি এখনই করছেন। সো আপনি ইজিলি পড়াশোনার প্রতি মোর কনসেন্ট্রেট করতে পারছেন, এবং মোস্ট অফ দ্য কোর্সেস যেগুলো বিশেষ করে মাস্টার্সে আমরা কিন্তু 1 বছরের পেমেন্ট, সো আপনার কিন্তু 1 বছরের পেমেন্ট দিয়ে যাচ্ছেন, সো আপনার নতুন করে পেমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। সো আপনি ফুললি ফ্রি টু কনসেন্ট্রেট ইউর এডুকেশন, দেন ডেফিনেটলি গো ফর ইউর ওয়ার্ক। ওকে।
সো ভাই লাস্ট একটা কোশ্চেন শেষ করবো ভাই, যে আপনি ভাই ফিজিক্যালি এই নিউজিল্যান্ডের বিভিন্ন শহর আপনি ঘুরে দেখছেন। তো আসলে কি বুঝলেন যে আসলে বাংলাদেশ স্টুডেন্ট আসলে যাওয়ার পরে জব পাওয়ার চান্সেসটা কেমন বা কিরকম অপরচুনিটিস রয়েছে? ওকে। নাম্বার 1 অকল্যান্ডে আমি ছিলাম বেশ কিছুদিন অকল্যান্ডে। অকল্যান্ডে আমি অনেকগুলা শপে দেন রেস্টুরেন্টে আমি বেশ কিছু জায়গায় হচ্ছে আমি প্রচুর ভ্যাকেন্সি দেখেছি। বাংলাদেশের যারা কমিউনিটি ওখানে ছিল আমি বেশ কয়েকজনের সাথে মিশার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি আসলে জব ফিল্ডটা কেমন। অকল্যান্ডে অপরচুনিটি ইজ দেয়ার। উইলিংটনে অপরচুনিটি আছে। আমাদের যেটা প্রবলেম হয় আমরা আসলে সঠিক ওয়েতে অ্যাপ্লিকেশনগুলো করতে পারছি না বা সঠিক জায়গায় নক দিতে পারছি না। সো আপনি নিউজিল্যান্ড যাচ্ছেন আগে থেকে আপনি ওদের কমিউনিটিগুলো আছে আমাদের দেশীয় কমিউনিটি ওদের সাথে মিশার চেষ্টা করেন, ওদের সাথে কথা বলার চেষ্টা করেন। একটা নেটওয়ার্কিং এ আসেন। যে জবগুলো আছে সেখানকার কোন সিবি আপনার কাছ থেকে চাচ্ছে, কলেজ থেকে হেল্প নেন, ইউনিভার্সিটির কাছে হেল্প নেন। সে ধরনের সিবি সাবমিট করেন। দেন আমি আমার কিছু স্টুডেন্টকে দেখেছি তারা 15 ডেজে জব পেতে। কিছু স্টুডেন্ট দেখেছি তারা হয়তো ১ মাস ১.৫ মাস থেকে ওয়েট করছে। হ্যাঁ? বাট আল্টিমেটলি আপনাকে ২ মাস ৩ মাসের একটা ব্যাকআপ নিয়ে রাখলে জব ইজ দেয়ার আপনাকে খুঁজে নিতে হবে। So thank you so much. Thank you so much, Yusuf ভাই. Thanks for your nice information. এই ইনফরমেশন গুলো খুবই ভ্যালুয়েবল ছিল। আমরা খুবই লাকি যে ইউসুফ ভাইকে আমরা পেয়েছি আজকে, যে ভাইয়া কিন্তু তার প্র্যাকটিক্যাল নলেজটা শেয়ার করলো। এতদিন ধরে সে ভাইয়া আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট যারা যাচ্ছে তাদেরকে অ্যাসিস্ট করে আসছে, তার কিন্তু ক্যারিয়ারটা অনেক দিনের ক্যারিয়ার এই ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি ভাইয়া কিন্তু নিউজিল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে এসেছে এবং দেখে এসেছে তাদের বাংলাদেশি স্টুডেন্টের অপরচুনিটিস কেমন এবং কি উপায়ে একটা স্টুডেন্ট পিআর পেতে পারে। তো আপনি যদি আসলে আপনার IELTS এর ব্যাচেলর যদি যাচ্ছেন মোটামুটি 6.5 ওভার 6 যদি থাকে অথবা 6.5 যদি থাকে আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। মাস্টার্স এর ক্ষেত্রে কিছু কোর্সে 6.5 ওভার 6 পাশাপাশি আপনি পিটি দিয়েও অ্যাপ্লাই করতে পারছেন। এবং আপনার বাজেট যদি মোটামুটি ২৭ থেকে $৩৫,০০০ $৪০,০০০ যদি হয়ে থাকে ডলার, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে আপনি নিউজিল্যান্ডের জন্য ট্রাই দিতে পারেন। তো ম্যাক্সিমাম সলভেন্সি এটা আসলে ডিফারেন্স করছে আপনার কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, কোন টিউশন ফিস কেমন হচ্ছে এর উপরে। বাট মোটামুটি যদি আপনার যদি ব্যাংকে যদি 50 লাখ টাকার মধ্যে যদি অ্যাভেলেবল থাকে এবং সেটা যদি প্রপার সোর্স অফ ফান্ড যদি আপনার ক্লিয়ার থাকে স্পন্সরের, তাহলে কিন্তু খুব যে বেশি জটিল এরকম না। সো এই ধরনের স্টুডেন্টের সংখ্যা বাংলাদেশে অনেক রয়েছে, বাট তারা সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু তারা এই ভিসা ডেস্টিনেশনের সঠিক ইনফরমেশনটা পাচ্ছে না। সো আমরা ট্রিপল থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো A to Z আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করেন ভিসা প্রসেস এবং পুরো জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্ট। আপনারা জানেন আপনারা অস্ট্রেলিয়া, ইউকে এর ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ডেস্টিনেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নিয়ে থাকি না। পুরো প্রসেসিংটা যেহেতু আমরা ফ্রি অফ কস্টই করছি। সো আপনি চাইলে পর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইউসুফ ভাই আমাদের সাথে আছে, জিএসসি আমাদের সাথে আছে। আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা বেস্ট সাপোর্ট দিতে পারবো। সো ইউসুফ ভাই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ইওর নাইস কোঅপারেশন। ইনশাআল্লাহ বাংলাদেশি স্টুডেন্টদের অনেক বেশি ভালো করুক নিউজিল্যান্ডে গিয়ে এবং আপ এডুকেশনের জন্য অনেক বেশি ভালো করতে পারে সেই দোয়াটা করুন। থ্যাংক ইউ ট্রিপলয়, থ্যাংক ইউ বর্ষণ ভাই। যারা পড়তে যেতে চাচ্ছেন বলবো যোগাযোগ করেন ট্রিপলয়ের সাথে এবং একটা টাইম ফ্রেম সেট করেন, একটা গোল সেট করেন, দেন ডেফিনেটলি উইল মিট ইউ ইন নিউজিল্যান্ড ইন সাম টাইম।